প্রথমে একটু অডিওটা চেক করে নিই। হ্যালো হ্যালো, চেক অডিও 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি সবাই শুনতে পাচ্ছেন অডিও। যারা শোনার তারা এমনি শুনে নেবেন, না যারা শুনতে চাইবেন না, ওই অন্ধ ভক্ত টক্ত কিসব বলে আর কি, সেসব হয়ে যদি থাকেন তাহলে তারা শুনবেন না। আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না, ক্যাপশনে বুঝতেই পারছেন, তার সঙ্গে হ্যাশট্যাগও বোঝা উচিত আমি ঠিক কোন বিষয় নিয়ে কথা বলছি। কয়েকজন জয়েন করুক, তারপর বাকি বিষয়টা নিয়ে কথা বলব। দুজনকে দেখতে পাচ্ছি জয়েন করেছেন। যারা এসছেন একটু কমেন্ট করবেন, তাহলে ভালো হবে, বুঝতে পারবো কার আলোচনায় রয়েছেন। পাঁচজন একটু কমেন্ট করলে ভালো হয়। তো চলুন, 7জন চলে এসছেন। আশা করি খেলাটা দেখেছেন এবং আমার সাথে দু এক কথা বলবেন, আলোচনা করবেন এবং আলোচনায় তাদের মতামতটা জানাবেন। খারাপ ভালো দুঃখিত নেটওয়ার্কের একটু গোলযোগের জন্য। তো যারা 7জন রয়েছেন একটু কমেন্ট করবেন, ভালো লাগবে। হাই হ্যালো যা ইচ্ছা, মানে বুঝতে পারবো যে আমি কতটা গুরুত্ব পাচ্ছি এটা লাইভে এসে। তো যাই হোক, ভারত এবং সাউথ আফ্রিকা, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। আমার মনে হয় এই স্টেডিয়ামে আর ভারতের কোনো ম্যাচ খেলা উচিতই নয়, বড় কোনো আইসিসির ইভেন্টে। না, আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, আমি তথ্য সমৃদ্ধ যুক্তিযুক্ত কথা বলছি। এই মাঠে 2023 সালে ভারতের স্বপ্নভগ্ন হয়েছিল, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একটা স্বপ্ন, যেটা ভারত হেরেছিল। আমি ম্যাচটা সম্ভবত 2023 সালের নভেম্বর মাস, এবং সেই ম্যাচে খুব মানে ঠিকঠাকভাবে বলি আপনাদের, অস্ট্রেলিয়ার সাথেই খেলাটা ছিল। ওডিআই ওয়ার্ল্ড কাপ আমার যেটুকুনি মনে হচ্ছে, হ্যাঁ 19 নভেম্বর 2023 অস্ট্রেলিয়া 6 উইকেটে জিতেছিল। আইসিসির একটা বড় ইভেন্টে ভারত এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হেরেছে। লেকচার দিতে আসবেন না কেউ, জ্ঞানটাও দেবেন না, আগের একটা পোস্টে লিখে দিয়েছি। আচ্ছা, এই পোস্টার বয়দের নিয়ে অন্তত ক্রিকেট খেলা হয় না। যারা পোস্টার বয় তারা আর একটা ব্যক্তিগত ব্যাপার, এখানে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো প্রশ্ন না করলেই ভালো হয়। কেউ একজন প্রশ্ন করেছে, সাহেব দত্ত বলে, বাংলা ভাষায় লিখেছে কি নিয়ে আলোচনা করছে। তো প্লিজ এই ধরনের কোনো কমেন্ট করে আমাকে আলোচনা থেকে বিরত করবেন না। কিছু কমেন্ট করার থাকলে ভালো কোনো কমেন্ট করুন, ভালো কোনো বিষয়ে কমেন্ট করুন অবশ্যই। তো যাই হোক, যে প্রসঙ্গে ফিরছিলাম, তো সেই সমস্ত বিষয়ের পরে আজকে ভারত সুপার 8-এর খেলা, টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ, লিগ পর্বে বা গ্রুপের খেলায় সব কটা ম্যাচ ভারত জিতে এসেছে। জিতে মানে আমরা ফাটিয়ে দিয়েছে, সে আর কি বলবো। দারুণ খেলা দেখেছি আমরা। মোহাম্মদ সামির মতো একজন ম্যাচ উইনার বোলারকে, যিনি রঞ্জি ট্রফিতে কল্যাণীতে 8টি উইকেট নিচ্ছেন একটা ইনিংসে, নির্বাচক মন্ডলীর প্রধান রুদ্রপ্রতাপ সিং, সংক্ষেপে আরপি সিং, সামি 6 মেরেছিলেন, সেই 6 মারার পরে বাউন্ডারির বাইরের বলটা কুড়িয়ে দিচ্ছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে। সেই মোহাম্মদ সামি নাকি বিসিসিআই এর কন্ট্রাক্টে নেই, বাদ চলে গেল। কেন চলে গেল জানি না, আর আমার ক্ষমতা নেই তো জানার বা জিজ্ঞেস করার। তৃতীয়ত হচ্ছে আজকের ম্যাচের টিম কম্বিনেশন। হঠাৎ অক্ষর প্যাটেলকে কেন বসিয়ে দেওয়া হলো? অক্ষর আকসার যাই হতে পারে, ওনাকে বসালো হলো কেন, কোন যুক্তিতে? এবং শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে ক্যাপ্টেন বাওয়া শুক্লা কত কিছু বলেন। বাংলার ধারাভাষ্যকাররা যারা একটি সংস্থায় বা একটি চ্যানেলে যারা ব্রডকাস্ট করেন, তাদের সেখানে শুক্লা, উনি নাকি ইন্ডিয়ার 360 ডিগ্রি। বাবা, সে আর আমি আর বলতে চাইছি না। তো কি হলো আজকে, কোথায় গেলেন? যাই হোক, আগের ম্যাচের কথায় আসি, নেদারল্যান্ডের ম্যাচ। তখন উনি এসে টস করতে এলেন, এসে বললেন যে অক্ষর প্যাটেলকে নাকি বিশ্রাম দেওয়া হয়েছে। তা কি এমন বিশ্রাম দিলেন যে 3য় ওভারের পর থেকে অক্ষর প্যাটেল মাঠে ফিল্ডিং করছিল? ঠিক আছে,
একজন ক্রিকেটার ফিট রাখার জন্য, নিজের এনার্জি একদম সচল রাখার জন্য, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য ফিল্ডিং করেছেন, খুব ভালো করেছেন দলের স্বার্থে। এবার কেউ আবার এখন একটু কমেন্ট করে বলবেন বা পরে বলবেন যে আরে সূর্যকুমারের কত রেকর্ড জানো তুমি, কি বোঝো তুমি ক্রিকেটে। হ্যাঁ বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। অতীত 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 চলে গেছে ওই ক্রিক বাজ বলে কোনো একটি সংস্থার ওয়েবসাইটের স্কোর শিটে, বিসিসিআই নিজস্ব স্কোর শিটে, আইসিসি যে টুর্নামেন্টগুলো তাদের স্কোর শিট, ওই স্কোর শিট নিয়ে আমার কিচ্ছু হবে না। যা করার করেছে। সে তো মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলিরও প্রচুর রেকর্ড আছে, রেকর্ড দেখে কাউকে বিচার করার দরকার। হ্যাঁ ভালো খেলেছে, ম্যাচ জিতেছি, ভালো খেলতে পারছে না, ম্যাচ হারছি, তাই চারটে কথা বলছি। যাই হোক, এত কথা বাড়াবো না, আজকের খেলাতে আসি। ভারত প্রথমে ব্যাট করে, মাফ করবেন ভুল বললাম, সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এবং সাউথ আফ্রিকা ব্যাট করতে গিয়ে যেটা দেখা যায়, ভারতীয় বোলাররা, সব বোলারের কথা বলবো না, কয়েকজন বোলার বেশ ভালো সাউথ আফ্রিকাকে ব্রেক থ্রু দেন। অর্শদীপ সিং, তিনি এডেন মার্ক্রাম ক্যাপ্টেন, তাকে ফিরিয়ে দেন, দুরন্ত ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া। কুইন্টন ডিকক যথারীতি ভারতের বিরুদ্ধে অনেক সময় জ্বলে উঠতে দেখা যায়, কিন্তু সেই কুইন্টন ডিকককে একদম একটা ভিতরের বল, একটা ইনসুইং করে বোল্ড করে নিয়ে চলে যায় ওই জসপ্রীত বুমরা, একটাই তো ভরসা। আচ্ছা, রায়ান রিকালটন, তাকেও জসপ্রীত বুমরা এমন একটা বল করলেন যেটা ছাড়বার বা খেলার কোনো প্রয়াসই পেলেন না, একটা হাফ শট, হাফ হার্টেড মেরে অভিষেক শর্মার হাতে, মাফ করবেন, শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে রায়ান রিকালটন ফিরে গেলেন। ডেভল ব্রাভিস, বেবি এবি, সাউথ আফ্রিকার ছোট্ট খাট্ট এবি ডিভিলিয়ার্স তাকে বলা হয়, সত্যিই বলা হয়, কারণ আজকে সে দেখালো প্রমাণটা। চতুর্দিকে না হলেও অত্যন্ত পরিপক্ক, পরিণত এবং ধৈর্যশীল ইনিংস তিনি খেলেছেন এবং তার ফলস্বরূপ যা হওয়া রয়েছে, 29 বলে 45 করে গেছেন। ডেভিড মিলার, অসম্ভব তার অভিজ্ঞতা, কিলার মিলার, ওই আইপিএল খেলার দৌলতে তার নাম হয়েছিল। আজকে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতীয় টিমকে যে উনি কেন কিলার মিলার। একদম দক্ষ হাতে 35 বলে 63 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে গেলেন ওই ডেওয়াল ব্রেভিসকে সাথে নিয়ে। ট্রিস্টন স্টাবস 24 বলে 44, কুংফু পান্ডিয়া নাকি সব বলেন আপনারা, সেই পান্ডিয়াকে শেষ ওভারে মোটামুটি 26 রান নিয়েছে, আমি যদি খুব ভুল না বলি। নেবে নাই বা কেন, কুংফু পান্ডিয়া, যাই হোক আমি তার ব্যক্তিগত কিছু নিয়ে আলোচনা করব না। 26 রান নিলেন এবং সবকিছু করে, আর ভারত এক্সট্রা করেছেন 11টা, তার মধ্যে 22 রান দিয়েছেন, একটা 6টা ওয়াইড, 2টো নো বল, কত কিছু করেছেন, দিয়ে 187 রানে 7 উইকেট হারিয়ে 20 ওভারের শেষে সাউথ আফ্রিকার ইনিংস শেষ হলো। ব্যাট করতে এলেন ভারতের দুরন্ত দুই ব্যাটার। হ্যাঁ দুরন্ত বলছি, কিন্তু ঈশান কিষানকে লিগ পর্যায়ের গ্রুপ লিগের খেলার প্রত্যেকটা ম্যাচে তিনি রান করে গেছেন, প্রত্যেকটা ম্যাচে যাই করেছেন, শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে রান করে গেছেন। আর আপনাদের এই পোস্টার ভাই কি নাম, অভিষেক শর্মা টর্মা সব বলেন, উনি নাকি আবার, আমি যতদূর ভুল যদি নাও বলি, নেদারল্যান্ডের ম্যাচে মোহাম্মদ সিরাজের জার্সি পরে ব্যাট করতে এসেছিলেন। প্রথমে অর্শদীপ সিং এর জার্সি পরেছিলেন, কোনো কারণে সেটা চেঞ্জ করে মোহাম্মদ সিরাজের জার্সি পরে ব্যাট করতে এসেছেন, নিজের জার্সি পরে আসেননি। কনফিডেন্স লেভেলটা কোথায় নেমে গেছে বুঝতে পারছেন? তার উপরে এত প্রত্যাশা আপনারা বাড়িয়ে দিয়েছেন, তাকে নিয়ে এত লেখালেখি করেছেন। আরে বাবা, তিনি তো এই জগতেরই মানুষ, টিভি চ্যানেল, নিউজ পেপার, পোর্টাল, ওয়েবসাইট সবই তিনি দেখেন এবং সেখান থেকে তিনিও দেখতে পান, বাবা আমার নামে এত এত কিছু লিখছে, ওরে বাপরে, আমি তো একদম ভগবানের আসনে চলে গেছি ভারতীয় টিমে। এবং অতিরিক্ত নির্ভরশীলতা অভিষেক শর্মাকে ডুবিয়েছে এই আইসিসি 20 ওভারের বিশ্বকাপে, গ্রুপ লিগে। একমাত্র ঈশান কিষান ভালো স্টার্ট করেছে, বিল্ডিং এর বা বলা ভালো রানের খাতার নিচের দিকে যথেষ্ট ভালো একটা স্কোর সেট করে দিয়েছেন, তারপরের দিকে মঞ্চে, তার সেট করা মঞ্চে বাকি ব্যাটসম্যান এসে ব্যাট করেছে। আজকে ঈশান কিষান সেট করতে পারলেন না, ব্যাস, হ্যাঁ ব্যাটে যাওয়ার হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো তারপর কি হলো, ভারত ব্যাট করতে হলো, ঈশান কিষান 4 বলে 0 রান করে বাড়ি চলে গেলেন। এডেন মার্ক্রাম তিনি এলেন এবং রায়ান রিকালটনের হাতে একটা সহজ ক্যাচ দিয়ে ঈশান কিষান ব্যাক টু প্যাভিলিয়ন। অভিষেক শর্মা একটু ব্যাটে লেগেছে আজকে, জানি না কোনো কারণে, সেটা অতিরিক্ত চাপ নিয়ে ব্যাট করছিলেন বলে বা নিজের মান সম্মান বাঁচানোর জন্য তিনি 12 বলে 15 করলেন। তিলক ভার্মা তিনি এলেন কোথায়, 3 নম্বরে ব্যাট করতে, ব্যাটিং অর্ডার সাফেল করে ফেললেন, বা
তিলক ভার্মা হয়তো ব্যাট করছিলেন গ্রুপ লিগে, কেন এখানে যদি সূর্যকুমার যাদবকে আগে পাঠিয়ে দেওয়া হতো তাহলে সূর্যকুমার যাদব একটু ব্যাটে বলে করে নিজের সময় নিয়ে ব্যাট করতে পারতেন। যার কোনো কারণে সেটা হয়নি, তিলক ভার্মা এলেন, তিনি যথারীতি 2 বলে 1 রান করে বাড়ি চলে গেলেন। সূর্যকুমার যাদব তিনি 22 বলে 18 রান করলেন। কি ব্যাট করলেন! কেন তাকে ওই সুপলা টুপলা বলে, সুপলা শট মারতে পারেন নাকি তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে লেগ স্ট্যাম্পে মিড উইকেটের উপরে বড় বড় 6 মারেন। আজকে কিন্তু মারতে পারেন, তাই ফিরে গেছেন। এবার আসি, তারপরে যে ব্যাট করতে এসেছিলেন সম্ভবত ওয়াশিংটন সুন্দর। কে বাবা তুমি! গত ম্যাচেও দেখলাম বল হাতে একেবারে আহামরি করে দেখালে, আজকেও ব্যাট হাতে আহামরি, বল হাতে যে কি করেছো তার আর পরিসংখ্যান নাই বা দিলাম। তাকে কেন পাঠানো হলো এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কেন ওখানে শিবম দুবেকে আগে পাঠানো যেত না? রিঙ্কু সিংকে পাঠানো যেত না? পাঠাননি। তারপরে হার্দিক পান্ডিয়া 17 বলে 18, শিবম দুবে যথেষ্ট লড়াই করলেন 37 বলে 42 রান করে। রিঙ্কু সিং অতিরিক্ত চাপে পড়ে বা কোথাও গিয়ে তিনিও হয়তো একটু ফ্যান বয় ট্যান বয় পোস্টার বয় হয়ে যাচ্ছিলেন বলে 2 বলে 0 রান করে আউট হয়ে গেলেন। অর্শদীপ সিং 2 বলে 1 রান, বরুণ চক্রবর্তী আর জাসপ্রীত বুমরাকে নিয়ে কিছুই বলার নেই। এবং ভারত 18 ওভার 5 বলে 111 রানে অল আউট হয়ে গেলেন। ছি, কি লজ্জার একটা স্কোর! এবং যদি আমরা এক্সট্রা রান দেখি তাহলে সেখানে এই 18 ওভার মানে প্রায় 19 ওভারে সাউথ আফ্রিকার বোলাররা 5টা এক্সট্রা রান দিয়েছেন। কত ডিসিপ্লিন বোলিং করেছে বলুন তো। এবার আসি আসল পর্যায়ে, কেন এই বারবার একটা জিনিস হচ্ছে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যারা খেলা দেখছেন, যে কোনো টিম, নেদারল্যান্ড হোক, পাকিস্তান হোক, বাকি যাদের যাদের সাথে ম্যাচ খেলেছে, আমি ভুলে গেছি নামগুলো, স্বীকার করলাম, ইউএসএ এবং নামিবিয়া, প্রত্যেককেই অন অ্যান্ড আউট অ্যাটাকে অর্থাৎ প্রথম ওভারে স্পিনারকে দিয়ে বল করিয়েছেন। কেন করিয়েছেন? আইপিএল দেখে ট্রেন্ড ভাবছেন? না না, আইপিএল এ হতেই পারে স্পিনার প্রথমবার শুরু করতে পারে। ভারত স্লো বল আর স্পিনারদের খেলতে পারছে না, লবডঙ্কা হয়ে যাচ্ছে তাদের সামনে। হ্যাঁ, তাই সব টিম সেই টেকনিক বুঝে গিয়ে তারা সেটা দিয়ে শুরু করছেন। আমার খুব সম্ভবত মনে পড়ছে আরিয়ান দত্ত, নেদারল্যান্ডের অফ স্পিনার, তিনি এসে কিন্তু তার কাজটি করে দিয়েছেন। পাকিস্তান কাজটি করে দিয়েছিলেন। আজকে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্ক্রাম, তিনিও সেই কাজটিই করে গেলেন। আবার কেউ কেউ আমার আগের পোস্টে লিখেছেন কিছু শ্রদ্ধেয় মানুষ যে একটা হারা ভালো, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি। আরে দাদা, সত্যি হারা ভালো, কিন্তু সেটা সুপার 8-এর প্রথম ম্যাচে এসে নয়, মাত্র 3টে ম্যাচ হাতে। আজকে অনেক বড় রানে হেরেছে ভারত, 187 করেছিল দক্ষিণ আফ্রিকা, সেখানে ভারত 111তে অল আউট হয়ে গেছে এবং খুব সম্ভবত 50+ রান, আপনারা হিসাবটা বুঝতেই পারছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সাউথ আফ্রিকা 76 রানে জিতেছে, 76। ভাবতে পারছেন রান রেট কোথায় গিয়ে ঠেকবে? এবং সুপার 8-এর বাকি 2টি ম্যাচ, একটা জিম্বাবুয়ের সাথে, সিকান্দার রাজার টিম এবার দুর্ধর্ষ খেলছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ অন্যতম দাবিদার এবারে। 2টো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে, একটা চেন্নাই থেকে 26 তারিখ, একটা মার্চের 1 তারিখে ইডেন গার্ডেন্সে। কি করবে সেটা ভারতীয় টিম হিসাব করে দেখুক। এত কিছু বলার পরে দয়া করে কেউ বলতে আসবেন না আপনি তো ভারতীয় টিমের পক্ষে নন, আপনি বাংলাদেশ টিমের পক্ষে, আপনি পাকিস্তান টিমের পক্ষে। না, আমি ভারতের পক্ষেই। এবং একজন ক্রিকেট ফ্যান, ছোটোখাটো কিছুদিন কিছু সময় ক্রিকেটটা খেলা, এর অভিজ্ঞতার উপরে নির্ভর করে বলছি, এসব ফ্যান বয় পোস্টার বয় আইপিএলেই ভালো। এদের দ্বারা দেশের ম্যাচ খেলার যোগ্যতা এখনো তৈরি হয়নি। একজনের ওপর নির্ভরশীলতা, অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন ভারতীয় টিমের থিঙ্ক ট্যাঙ্ক। এবং ওই সেন্টার অফ এক্সিলেন্স, বিসিসিআই যে সমস্ত একাডেমিগুলো আছে যেখানে প্লেয়াররা রিহ্যাব করেন, প্র্যাকটিস করেন, ওখানে ম্যাচ টেম্পারমেন্টের পাঠ দিন, শিক্ষা দিন, ওখানে সেশন দিন এইসবের, যে কি করে বড় ম্যাচে, ওই সেশনগুলিতে শেখান কি করে বড় ম্যাচে ম্যাচ ধরতে হয়, টেম্পারমেন্ট নিয়ে ব্যাট করতে হয়।
শুধু এলাম দুমদাম দুমদাম, 4টে 5টা 6টা 6 মেরে দিয়ে চলে গেলাম। আহা, সে কি বলবো, তার কত নাম, কত অ্যাড, কত পোস্টার। বন্ধ করুন, ভারতীয় টিমটাকে নিয়ে ভাবুন। মাননীয় গৌতম গম্ভীর এবং আপনার ব্যাটালিয়ান। বাকি দুটো ম্যাচ আশা করব, যেহেতু ভারতে বছর বিশ্বকাপের আয়োজন হয়েছে, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে, কাপটা আমাদের দেশেই থাকুক, আমাদের পছন্দের খেলোয়াড়দের হাতেই থাকুক। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।